আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের MBA 2017-18 সেশনের স্টুডেন্টদের জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই কোর্সের উপরে প্রথম ক্লাস নিতে যাচ্ছি। যদিও তোমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সাবজেক্টের উপরে অনলাইন ক্লাস করে আসছো, এছাড়াও যে সকল সাবজেক্টে তোমাদের অনলাইন ক্লাস হয়নি সে সকল সাবজেক্টেও তোমরা হয়তো ব্যক্তিগতভাবে পড়াশোনা করে অনেক দূর এগিয়ে গেছো। কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উপরে ইতিপূর্বে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়া সম্ভব হয়নি, তো আমরা একটু দেরিতে হলেও এই সাবজেক্টের উপরে আজকে থেকে অনলাইন ক্লাস শুরু করছি। তো তোমাদের এই MBA কোর্সের MBA সেশনের সাথে MBA 2017-18 সেশনের সাথে অর্থাৎ MBAতে আসার পরে আজকে আমার প্রথম ক্লাস। আমরা ফিজিক্যালি ক্লাস তোমাদের সাথে আমার সম্ভবত দেখা হয়নি, তো অনলাইন ক্লাসেরও দীর্ঘদিন পরে আজকে তোমাদের সাথে এই কোর্সে আমি হাজির হয়েছি। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা কি জিনিস, এইখানে আলোচ্য বিষয় কি এবং এই সাবজেক্টের কার্যাবলী কি, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে নাম যদি আমরা আগে লক্ষ্য করি তাহলে দেখো আমাদের বলা আছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। স্ট্র্যাটেজিক মিন্স কৌশলগত, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান। তাহলে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আমরা কিন্তু BBA পর্যন্ত বা অনার্স লেভেল পর্যন্ত এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এইটুকুর সাথে পরিচিত। তাহলে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ে আসছি BBA-তে, এখন MBA-তে আমাদের আরেক ধাপ উপরের লেভেল বা আরেকটু অ্যাডভান্স লেভেলের আমরা পড়ব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যদি আমি যেতে চাই তাহলে আমাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে শুরু করতে হবে। আমি যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি এইটা আমি বুঝতে পারি বা আমি যদি জানি তাহলে আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বুঝতে পারা সহজ। কারণ আমি যদি আমরা জানি এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আগে আমরা আরও একটা অ্যাকাউন্টিং পড়ে আসছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে আমরা যদি এই অ্যাকাউন্টিংটাকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে আমার বিল্ডিংয়ের নিচতলা অর্থাৎ প্রথম তলা, শুরু। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দিয়েই আমার অ্যাকাউন্টিংটা শুরু হয়। এরপর আমরা যদি আরেকটু উপরে যাই তখন পাব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অবলিক কস্ট অ্যাকাউন্টিং। আর আমরা যদি অ্যাকাউন্টিংয়ের আরেকটু উপরে যাই তখন আমরা পাব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সম্পর্কে আমাদের সবারই ভালো ধারণা আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কেও আমাদের মোটামুটি ধারণা আছে। এখন আমরা পড়তেছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের জন্য তোমাদের সিলেবাসে যে বইগুলো রেফারেন্স দেয়া আছে
তো আমি প্রথমে রেফারেন্স বুকগুলো তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে হচ্ছে প্রথম ক্লাস। যদিও অনেক দিন পরে তোমাদের এই কোর্সের ক্লাস শুরু হয়েছে, আমরা অন্যান্য সাবজেক্টগুলো অনলাইন ক্লাস নিয়েছি, এখন কিছু কিছু ইয়ারের ক্লাস প্রায় শেষের দিকে, এই জন্য আমরা আবার যে সকল কোর্সে অনলাইন ক্লাস নেওয়া হয়নি সেইগুলোতে আবার শুরু করার আমরা চেষ্টা করছি। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের রেফারেন্স বুক। এক নম্বর হচ্ছে অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, Advanced Management Accounting by Kaplan and Atkinson. Kaplan RS and AA Atkinson, 4th edition. তাহলে সিলেবাসে রেফারেন্স বুকের এক নাম্বার হচ্ছে অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা ক্যাপলান অ্যান্ড অ্যাটকিনসন এর বই নামে পরিচিত এবং এর 4th এডিশন। তো এই 4th এডিশন, এইটা সম্ভবত অনেক দিন আগের এডিশন এবং এরপরে সম্ভবত আর এডিশন হয়নি, কারণ আমরা যখন 2007 বা 8-এর দিকে অথবা 6 বা 7-এর দিকে আমরা যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়েছি, তখনও কিন্তু আমরা এই ক্যাপলান অ্যান্ড অ্যাটকিনসনের বই, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এই বই আমরা পড়েছি এবং তখনও এই 4th এডিশনের বই ছিল। তাহলে সম্ভবত এই বইটি দীর্ঘদিন যাবৎ আর এটার নতুন এডিশন আসেনি, এই জন্যই এখনও সেই এডিশনে রয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই এম স্মিথ বা বই যেভাবে দেয়া আছে তিন নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই আচ্ছা, এই হক জেড মিনস জহুরুল হক। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং জহুরুল হক এর 2nd এডিশন। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই জহুরুল হক, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বাই এম স্মিথ অ্যান্ড অ্যাডভান্সড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই ক্যাপলান অ্যান্ড অ্যাটকিনসন আর 4th এডিশন। এইগুলো হচ্ছে তোমাদের রেফারেন্স বুক। তো তোমরা সাধারণত আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় বাংলাদেশি বই ফলো করি। তো তোমরা যারা বাংলাদেশি বই ফলো করবা তারাও চেষ্টা করবা কমপক্ষে একটা ইংরেজি বই কেনার জন্য। সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই জহুরুল হক এই বইটা তোমরা কিনতে পারো। এই বইটার সাথে সিলেবাসটা আরও সম্পূর্ণ সহজভাবে মিলে এবং যেহেতু বাংলাদেশি রাইটার জহুরুল হক, সেই ক্ষেত্রে তার ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা বুঝতে পারো তোমাদের জন্য সহজ হবে। এছাড়া সাথে সাথে তোমরা যদি বাংলাদেশি বই ফলো করতে চাও বিভিন্ন পাবলিকেশনে, সেটা ফলো করতে পারো। তাহলে আমরা
স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রেফারেন্স বুক সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আসি এর চ্যাপ্টার 1, Introduction to Strategic Management Accounting. Chapter 1, Introduction to Strategic Management Accounting. তাহলে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এর পরিচিতি। তাহলে কৌশলগত হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা বলছি যে কৌশলগত হিসাব বিজ্ঞান পরিচিতিতে যাওয়ার আগে আমাকে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতিতে যাওয়ার আগে আমাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হয়ে যেতে হবে। আমি আর ইন্ট্রোডাকশন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে শুরু করছি না। আমি এটা ধরে নিলাম যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে। তারপরও আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে, যেখানে কোনো লেনদেন সংঘটিত হওয়ার পরে লেনদেনের ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ নির্ণয় করে লেনদেন দুটি পক্ষ নির্ণয় করে এক পক্ষকে ডেবিট করা হয়, অন্য পক্ষকে ক্রেডিট করে জাবেদায় লিপিবদ্ধ করা হয় এবং এরপর সেখান থেকে খতিয়ান তৈরি করে রেওয়ামিল এবং চূড়ান্ত হিসাব তৈরি করা হয়। তাহলে সেইটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক হিসাব বিজ্ঞান। তো আর্থিক হিসাব বিজ্ঞান আমরা ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসছি, বা এরও আগে ইন্টারমিডিয়েট লেভেলে এসএসসি লেভেলেও পড়ে আসছি। তাহলে আমরা সেই জাবেদা খতিয়ান রেওয়ামিল চূড়ান্ত হিসাব যেগুলো পড়ে আসছি সেগুলো ছিল আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের বিষয়বস্তু। এবং যে হিসাব বিজ্ঞানটা আমার মূলত এক্সটার্নাল রিপোর্টিং, অর্থাৎ আমার আউটসাইডার যারা আছে, যারা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারী অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে যারা আছে, প্রধানত তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়। এবং যেটা আমার তৈরি করা প্রত্যেকটা কোম্পানির জন্য বাধ্যতামূলক, আমার গ্যাপ ফলো করা বাধ্যতামূলক এবং আর্থিক বিবরণী তৈরি করা বাধ্যতামূলক। তো সেই সকল বিষয় হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের বিষয়, যেগুলো আমরা পড়ে আসছি। এরপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমরা পড়ছি। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে অ্যাংলো আমেরিকান কাউন্সিল অফ প্রোডাক্টিভিটি তারা যে ডেফিনেশন দিয়েছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য preparation of accounting information in such a way to assist management in the creation of policy and the day-to-day operation of an undertakings. তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে বিভিন্ন রাইটার বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে। তো আমরা কয়েকটা সংজ্ঞা আলোচনা করব, তবে একটা সংজ্ঞা আমরা লিখব যাতে কিছু আমাদের হাতে কলমে আমাদের লেখা থাকে। দেখা যায় যে আমরা যদি সব কিছু শুধু শুনি
তো সেখানে কি পড়ানো হলো সেই বিষয়টা আমরা ক্লাসের পরে কিছুক্ষণ পরে অথবা 1-2 দিন পরে আমরা ভুলে যাই যে এখানে এই ক্লাসে কি পড়ানো হয়েছিল। কিন্তু ক্লাসের মধ্যে যদি আমরা কিছু লিখি তাহলে সেটা আমার একটা পার্মানেন্ট ডকুমেন্ট হয়ে যায়। 1 মাস পরেও যদি আমি একটু খাতাটা খুলি তাহলে আমার মনে পড়বে যে অমুক দিন এই বিষয়ের উপরে এই ক্লাস হয়েছিল এবং এই টপিক পড়ানো হয়েছিল, এবং তখন আমার সেই ক্লাসের অনেক বিষয়গুলো মনে পড়ে যাবে। এই জন্য তোমরা চেষ্টা করবা আমরা যেই সকল বিষয় বোর্ডে লিখি তোমরাও অবশ্যই এই সকল বিষয়গুলো খাতায় লিখবা। কারণ আমি কিন্তু সব বিষয় বোর্ডে লিখতেছি না বা লিখবো না, তবে যেটুকু বোর্ডে লিখবো তুমি মনে করবা এতটুকু তোমাকে খাতায় লিখতে হবে, এবং এই খাতায় লেখাটার মধ্যেই তোমার বেনিফিট এবং উপকার হবে। তুমি যদি না লেখো আমার কিছু করার থাকবে না, কিন্তু তুমি লিখলে তুমি নিশ্চিত থাকো যে তুমি বেনিফিটেড হবে। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে আমরা কয়েকটা ডেফিনেশন দেখব। এর মধ্যে একটা ডেফিনেশন আমরা একটু লিখব, বাকিগুলো আমরা আলোচনা করব। তো চার্লস টি হর্নগ্রেন এর মতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, অ্যাকুমুলেশন, অ্যানালাইসিস, presentation, interpretation and communication of information that assist executive in fulfilling organizational objectives. তাহলে এই ডেফিনেশনটা আমরা লিখব, বাকি আরো দুই একটা ডেফিনেশন আমরা আলোচনা করব। তাহলে চার্লস টি হর্নগ্রেন। চার্লস টি হর্নগ্রেনের মতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দ্য প্রসেস অফ is the process of identification, measurement, accumulation, analysis, presentation, interpretation, and communication of information. That assist executives in fulfilling organizational objectives. তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের প্রথমে কী করা হয়, আইডেন্টিফাই করা হয়, আইডেন্টিফিকেশন, দেন মেজারমেন্ট, সেটা পরিমাপ করা, অ্যাকুমুলেশন, সেটাকে একত্রিত করা, অ্যানালাইসিস, সেটাকে বিশ্লেষণ করা, প্রেজেন্টেশন, সেটা উপস্থাপন করা,
অ্যান্ড ইন্টারপ্রিটেশন সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা, অ্যান্ড কমিউনিকেশন সেটাকে ইন্টারেস্টেড ইউজার বা পার্টির সাথে কমিউনিকেট করা অফ ইনফরমেশন। তাহলে এই সবগুলা বিষয় কিসের আইডেন্টিফিকেশন? ইনফরমেশনের। ইনফরমেশন আইডেন্টিফিকেশন করবে, মেজারমেন্ট করবে, অ্যাকুমুলেশন করবে, অ্যানালাইসিস করবে, প্রেজেন্টেশন করবে, ইন্টারপ্রিটেশন করবে এবং কমিউনিকেশন করবে। কি এই কাজগুলো কিসের উপর ভিত্তি করে? ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন আইডেন্টিফিকেশন করবে, মেজারমেন্ট করবে, অ্যাকুমুলেশন করবে, অ্যানালাইসিস, প্রেজেন্টেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড কমিউনিকেশন অব ইনফরমেশন দ্যাট অ্যাসিস্ট। তো এত কিছু কাজ করার উদ্দেশ্য কি? অ্যাসিস্ট করা, সহায়তা করা। কাকে? এক্সিকিউটিভস বা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপকদেরকে সহায়তা করার জন্য এই কাজগুলা করবে। কেন তাদেরকে সহায়তা করার জন্য এই কাজগুলো করবে? যাতে এক্সিকিউটিভরা ফুলফিলিং অর্গানাইজেশনাল অবজেক্টিভস, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারে। তাহলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারে সেই জন্য ব্যবস্থাপকদেরকে অ্যাসিস্ট করার জন্য, সহযোগিতা করার জন্য আমরা যে হিসাব বিজ্ঞান বিভিন্ন তথ্য আইডেন্টিফাই করে, মেজারমেন্ট করে, অ্যাকুমুলেশন করে, অ্যানালাইসিস করে, প্রেজেন্টেশন করে, ইন্টারপ্রিটেশন করে অ্যান্ড কমিউনিকেশন করে, সেই হিসাব বিজ্ঞানটাকেই আমরা সেই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে এটাকে যদি সরল অর্থ বলা হয়, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হলো তথ্যের শনাক্তকরণ, পরিমাপ, সংগ্রহ, বিশ্লেষণ, উপস্থাপন, ব্যাখ্যা এবং যোগাযোগের একটি প্রক্রিয়া যা ব্যবস্থাপকদের সাংগঠনিক লক্ষ্য পূরণে সাহায্য করে। তাহলে ব্যবস্থাপকদের সাংগঠনিক লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে আমাদের তথ্যের আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, অ্যাকুমুলেশন, অ্যানালাইসিস, প্রেজেন্টেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড কমিউনিকেশন, এই এর একটা প্রসেস, এই যে একটা প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এছাড়াও দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইংল্যান্ডের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইনস্টিটিউশনস, তারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডেফিনেশনে বলছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্যাট ফর্ম অফ অ্যাকাউন্টিং হুইচ এনাবল এ বিজনেস টু বি কন্ডাক্টেড মোর এফিশিয়েন্টলি। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ওই ধরনের অ্যাকাউন্টিং, দ্যাট ফর্ম অফ অ্যাকাউন্টিং, ওই ধরনের অ্যাকাউন্টিং যেটা কী করে? দ্যাট এনাবলস এ বিজনেস টু কন্ডাক্ট মোর এফিশিয়েন্টলি, যেই জিনিসটা বিজনেসকে মোর এফিশিয়েন্টলি, আরও দক্ষভাবে পরিচালনা করতে সহায়তা করে বা যোগ্য করে বা তাদেরকে ক্ষমতায়ন করে। এনাবল দ্য বিজনেস টু কন্ডাক্ট মোর এফিশিয়েন্টলি। তাহলে সহজ ভাষায় মূল কথা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সকল তথ্য উপাত্ত দরকার হয় সেই সকল তথ্য উপাত্ত আইডেন্টিফিকেশন করবে, সেগুলোকে মেজার করবে এবং প্রেজেন্ট করবে এবং কমিউনিকেট করবে টু দ্য ম্যানেজমেন্ট সো দ্যাট দে ক্যান টেক ডিসিশন মোর এফিশিয়েন্টলি অ্যান্ড অ্যাকিউরেটলি। আচ্ছা, এখন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পরে আমরা চলে আসতেছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে আমরা এতক্ষণ ছিলাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এখন আমরা চলে আসলাম কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি? দেখো, এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ঠিকই আছে, শুধুমাত্র একটু বাড়তি হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তার মানে এটা নতুন জিনিস না, একেবারে টোটাল ডিফারেন্ট কোনো অ্যাকাউন্টিং না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েরই একটা আপগ্রেড ভার্সন বা একটা শাখা। যেমন মনে করো, আমরা যদি বলি যে একজন শিশু বিশেষজ্ঞ, আরেকজন হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, আরেকজন মনে করো সে
মনে করো নিউরোসায়েন্স বা স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ। এখন এই যে তিনজন বিশেষজ্ঞ, তো তিনজন বিশেষজ্ঞ সবাইকেই কিন্তু আগে এমবিবিএস পাস করতে হয়েছে, সবাই এমবিবিএস পড়ার পরে তারা এক একজন এক এক লাইনে আবার ফার্দার স্টাডি করছে, হায়ার স্টাডি করছে বা বিশেষজ্ঞ হয়েছে। তাহলে সবার বেসিক সমান, বেসিক এক, সবাই এমবিবিএস, তারপর এক একজন এক এক শাখাগত বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এখানে এটা কিন্তু আমার বেজ হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আরেকটু আপডেট ভার্সন, সেখানে আরও কিছু স্পেসিফিক বিষয় নিয়ে হয়তো আলোচনা করা হয়, বা যেই বিষয়গুলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আলোচনা করা হয় না, বা আলোচনা করা হইলেও সেখানে হয়তো ইন জেনারেল আলোচনা হয় আর সেখানে স্পেসিফিক আলোচনা হয়। যেমন মনে করো নিউরো সায়েন্সের কথাই বললাম, আর শিশু বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞই বললাম, যে একজন সাধারণ এমবিবিএস সেও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক চিকিৎসা এবং প্রাথমিক পড়াশোনা করে আসছে। এমবিবিএস লেভেলে সে হার্ট সম্পর্কে পড়ে আসছে, সে শিশু সম্পর্কে পড়ে আসছে, তার স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়ে আসছে, এবং তাদের রোগ, তাদের প্রতিকার, এই বিষয়গুলোও পড়ে আসছে। কিন্তু এর পরবর্তীতে যখন সে একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করবে, সে আরও ইন ডিটেইল, আরও ইন ডেপথ সে পড়াশোনা করবে। তো এরকম আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যে বিষয়গুলো আছে, তো আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওইখানেও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে বিষয়গুলোই, কিন্তু এখানে হয়তো আরেকটু ইন ডেপথ আলোচনা কিছু স্পেসিফিক সেক্টরে। তাহলে কৌশলগত ব্যবস্থাপনা এটা আমার একেবারে নতুন জিনিস না, এটা ব্যবস্থাপনাই, তবে কিছু কিছু সেক্টরে এটা আরেকটু বিশেষ গভীরে চিন্তাভাবনা, গভীরের আলোচনা। তাহলে কৌশলগত ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? তো এখানে বলা আছে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সঠিক সংজ্ঞা এখনো পর্যন্ত কোনো গবেষক বা হিসাব বিজ্ঞানী কর্তৃক সংজ্ঞায়িত হয়নি। যেহেতু কৌশলগত ব্যবস্থাপনা এটা একটা পূর্ণাঙ্গ বিষয় না, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েরই একটা বিশেষ শাখা বা বিশেষ দিক। তো এইটার পূর্ণাঙ্গ কোনো সংজ্ঞা, একেবারে স্পেসিফিক সংজ্ঞা, একেবারে নির্দিষ্ট সংজ্ঞা এইভাবে কোনো লেখক ওইভাবে এখনও দাঁড় করাতে পারেনি। তবে এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন লেখক বিভিন্নভাবে আমাদেরকে যে সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে সিমান্স এর মতে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রভিশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা অ্যাবাউট এ বিজনেস অ্যান্ড ইটস competitors, which is of use in the development and monitoring of strategy of that business. অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ব্যবসায় এবং তার প্রতিযোগীর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সম্পর্কিত তথ্যের বিশ্লেষণ, সেটা ওই ব্যবসায়ের কৌশলের উন্নয়ন ও তদারকির জন্য ব্যবহার করা হয়। তাহলে সিমান্স এর মতে strategic management accounting is the provision and analysis of management accounting data. আচ্ছা, তাহলে আমরা বলছিলাম আমরা একটা সংজ্ঞা আমরা দেখব, লিখব, তারপরে অন্যান্য সংজ্ঞাগুলো আলোচনা করব। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? তাহলে সিমান্স এর মতে
Strategic management accounting is the provision and analysis of management accounting data about a business and its competitors. Which is of use in the development and monitoring of the strategy of that business. তাহলে এখানে সিমার্সের মতে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য provision and analysis of management accounting data. আচ্ছা, তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে প্রভিশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা কি করবে, সে অ্যানালাইসিস করবে। দেখো যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তাহলে শুরু হচ্ছে, এটার বেজ হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সকল ডেটা তৈরি করছে সেইগুলোকে আবার ফার্দার অ্যানালাইসিস করতেছে। আমরা যেমন বলছি যে একজন ডাক্তার যে শিশু বিশেষজ্ঞ, সে MBBS লেভেল পর্যন্ত যে সকল বিষয়ে সে জ্ঞান অর্জন করেছে তার একটি ক্ষেত্রে সে আবার বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করতেছে। এরকম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সকল তথ্য উপাত্ত জেনারেট করেছে, তৈরি করেছে, সেই সকল তথ্যগুলোকে সে আবার ফার্দার অ্যানালাইসিস করতেছে। তবে এখন কোন প্রতিষ্ঠানের ডেটা হচ্ছে প্রভিশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা about a business and its competitors. তাহলে এইখানে এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে তারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা অ্যানালাইসিস করতেছে। কার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা? নিজের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা এবং তার কম্পিটিটরস এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা। তাহলে আমরা শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যদি বলি, তখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারা নিজের প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিজের প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল, নন ফিনান্সিয়াল এবং তার কম্পিটিটরস এর ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ডেটাগুলো অ্যানালাইসিস করে অ্যাবাউট এ বিজনেস অ্যান্ড ইটস কম্পিটিটরস, which is of use in the development and monitoring of the strategy of that business. তাহলে নিজের প্রতিষ্ঠানের এবং কম্পিটিটরস এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেটা বা ইনফরমেশন ইউজ তার অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস কেন করে? সে নিজের প্রতিষ্ঠানের যে স্ট্র্যাটেজি, কৌশল বা তার যে বিজনেসের কৌশল, সেই বিজনেসের কৌশলকে ডেভেলপ করা এবং মনিটরিং করার জন্য। তাহলে যেহেতু আমরা স্ট্র্যাটেজি বা কৌশল, আমরা কৌশল অবলম্বন করি। কেন কৌশল অবলম্বন করি?
যাতে আমি আমার কম্পিটিটরস এর থেকে এগিয়ে থাকতে পারি। যদি আমার মার্কেটে কোনো কম্পিটিটরস না থাকতো তাহলে আমার এত কৌশল বা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার প্রয়োজন হতো না। মনে করো যখন আমাদের দেশে একমাত্র মোবাইল কোম্পানি ছিল সিটিসেল। তো সিটিসেল যখন একমাত্র মোবাইল কোম্পানি ছিল, তারা তাদের হ্যান্ডসেট তখন হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকায় হ্যান্ডসেট বিক্রি করছে, এবং তাদের সেটের সাথে তাদের সিমগুলো ফিক্সড করা থাকতো, অন্য কোনো সিম সেই সেটে ব্যবহার করা যেত না, যেটাকে বলে সিডিএম সেট। তাহলে যেহেতু তাদের কোনো কম্পিটিটর তখন ছিল না, তারা যা মার্কেটে নিয়ে আসে সেইটাই মানুষ কিনতে বাধ্য হয়েছে। তো এরপর যখন বিভিন্ন কোম্পানি আরও মার্কেটে চলে আসলো, যখন তাদের কম্পিটিটর চলে আসলো, তখন কিন্তু তাদের স্ট্র্যাটেজি তাদের চেঞ্জ করতে তারা বাধ্য হয়েছে। তখন পরবর্তীতে কিন্তু সিটিসেল সিডিএম থেকে বের হয়ে জিএসএমে আসছে, অর্থাৎ তারা তাদের সেটে অন্য তাদের সিম যে কোনো সেটে ব্যবহার করা গেছে, অথবা তাদের সেটে অন্য কোনো সিম ব্যবহার করা গেছে। যদিও এরপর লং টার্মে তারা আর মার্কেটে থাকতে পারেনি, কিন্তু তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছিল। এমনকি গ্রামীণ ফোন যখন প্রথম আসলো, অর্থাৎ সিটিসেলের পরে আসলো, তখন আমরা দেখেছি যে আমরা যখন প্রথম ফোন নিয়েছি তখন 7 টাকা মিনিট আমাদেরকে কথা বলতে হতো, এবং কি 7 টাকা মিনিট বলতে না, যদি কেউ 1 সেকেন্ডও কথা বলতো তারপরও তার 7 টাকা কাটতো। তো দীর্ঘদিন পর্যন্ত এই ধরনের তাদের কৌশল ছিল। কিন্তু যখন এরপরে মার্কেটে আরও নতুন নতুন কোম্পানি আসলো, বাংলালিংক আসলো, রবি আসলো, এয়ারটেল আসলো, তখন কিন্তু তারা এই স্ট্র্যাটেজি থেকে পরিবর্তন করে নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। অর্থাৎ যখন মার্কেটে কম্পিটিটর থাকবে তখনই আমাদের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নেওয়ার প্রয়োজন হবে। আর স্ট্র্যাটেজি নিতে হলে আমাকে নিজের প্রতিষ্ঠানের ডেটাও অ্যানালাইসিস করা লাগবে, আমার কম্পিটিটরদের ডেটাও অ্যানালাইসিস করা লাগবে, এবং অ্যানালাইসিস করে আমি কিভাবে তার চেয়ে আমার কম্পিটিটরের চেয়ে বেটার কৌশল, বেটার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, সো দ্যাট আমি মার্কেটে তার চেয়ে অগ্রাধিকার লাভ করতে পারি বা তার চেয়ে এগিয়ে থাকতে পারি। এই জন্যই আমাদের এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যাত্রা বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রয়োজন। তাহলে আমার নিজের প্রতিষ্ঠানের তথ্যগুলো আমরা অ্যানালাইসিস করতাম, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর যখন আমি নিজের প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের তথ্যগুলো আমি অ্যানালাইসিস করব, এবং সেখান থেকে আমি নতুন আমার প্রতিষ্ঠানের জন্য স্ট্র্যাটেজি ডেভেলপ করব, কৌশল ডেভেলপ করব, সেটি হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কী করবে? আমার ম্যানেজমেন্টকে, ব্যবস্থাপনাকে নিজের প্রতিষ্ঠান এবং কম্পিটিটরদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন সাপ্লাই দিবে, যাতে তারা ম্যানেজমেন্ট কম্পিটিটরস এর চাইতে বেটার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারে এবং মার্কেটে তাদের নিজেদের অবস্থান সুসংগত রাখতে পারে। এছাড়াও জহুরুল হক, অর্থাৎ আমরা যে রেফারেন্সে যার বইয়ের কথা বলেছি, জহুরুল হক পিএইচডি সিপিএ FCMA এর মতে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, authoring, choosing and analyzing accounting data for helping the management team to make strategic decision and to assess organizational effectiveness. তাহলে জহুরুল হক এর মতে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেস কি করে? আইডেন্টিফাইং, অথরিং, চুজিং অ্যান্ড অ্যানালাইজিং অ্যাকাউন্টিং ডেটা। নর্মালি আগের মতোই আইডেন্টিফাইং, চুজিং, অ্যানালাইজিং অ্যাকাউন্টিং ডেটা। তবে এই অ্যাকাউন্টিং ডেটা তারা কেন প্রসেস করে, আইডেন্টিফাই করে, এই কাজগুলো কেন করে? ফর হেল্পিং দ্য ম্যানেজমেন্টকে বা ব্যবস্থাপকদেরকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। কী ক্ষেত্রে, কী জন্য সহযোগিতা করবে? ম্যানেজমেন্ট টিম টু মেক স্ট্র্যাটেজিক ডিসিশন। তাহলে ম্যানেজমেন্ট যাতে স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশলগত সিদ্ধান্তগুলো নিতে পারে, এই জন্যই এই অ্যাকাউন্টিং ডেটাগুলো তারা আইডেন্টিফাই করবে, চুজ করবে, অ্যানালাইসিস করবে, এবং তারা যাতে প্রতিষ্ঠানটাকে মোর ইফেক্টিভলি রান করতে পারে, সেই জন্য তারা
এই তথ্যগুলো তাদেরকে সাপ্লাই করবে। তাহলে আমরা দেখলাম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে আমার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং ডাটাগুলোকে, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডাটাগুলোকে আরও অ্যানালাইসিস করা এবং কম্পিটিটরদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডাটাগুলোকেও অ্যানালাইসিস করা, যাতে প্রতিষ্ঠান কম্পিটিটরদের চাইতে আরও ভালো স্ট্র্যাটেজি, ভালো কৌশল অবলম্বন করতে পারে এবং মার্কেটে তাদের অবস্থান সুসংগত রাখতে পারে। আচ্ছা, তাহলে এরপর আমরা আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এর সংজ্ঞা পড়লাম। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমাদের সংজ্ঞা থেকেই আমরা অনেকটাই পার্থক্য আমরা পেয়ে গেছি। তারপর আরেকটু বিস্তারিতভাবে আমরা এটার পার্থক্য আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।